আমার নাম ইউসুফ। আমার ভাই বোন, তাদের সন্তানরা, মানে পুরো পরিবার একসাথে থাকতাম। শুরুতে আমরা একটা ফ্ল্যাটে থাকতাম। সাধারণ একটা ফ্ল্যাট, 3টে রুম, একটা হল রুম, একটা রান্নাঘর। বাইরে থেকে দেখলে কোনো অস্বাভাবিক কিছুই মনে হতো না, কিন্তু আমার জীবনে যা ঘটেছে সেটা আমার চিন্তাভাবনায় বদলে দিয়েছে। আমি নাইট ডিউটি করতাম, তাই প্রায় রাতে দেরি করে বাসায় ফিরতাম। অনেক সময় সবাই ঘুমিয়ে থাকতো আর আমি একা ঘরে ঢুকতাম। এক রাতে আমি প্রায় 3টার দিকে বাসায় ফিরলাম। নিয়ম মতো শাওয়ার নিলাম। তখনও আমার ঘুম পুরোপুরি হয়নি। শরীর ক্লান্ত, কিন্তু মাথা জেগে আছে। শাওয়ার থেকে বের হওয়ার পর আমার বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজ এলো। সে বলল কল করতে। আমি ভাবলাম, ঘরে সবাই ঘুমিয়ে আছে, যদি কথা বলি তাহলে কারো ঘুম ভেঙে যাবে। তাই আমি হলরুমে গেলাম। হলরুম তখন সম্পূর্ণ নীরব ছিল। আমরা সেখানে ম্যাট্রেস বিছিয়ে রাখতাম। আমি দরজার ঠিক সামনে বসে বন্ধুকে কল করলাম। শুরুতে সব স্বাভাবিক ছিল। সে তার কথা বলছিল, আমি উত্তর দিচ্ছিলাম। কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর হঠাৎ আমার শরীরে অদ্ভুত একটা পরিবর্তন অনুভব করলাম। মনে হলো হঠাৎ বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি ভেতরে ঢুকে গেল। হাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বসার ভঙ্গি বদলালাম। ভাবলাম হয়তো ক্লান্তির কারণে হচ্ছে। কিন্তু এরপর আরেকটা জিনিস অনুভব করলাম। আমি হলে একা নই। এটা শুধু ধারণা ছিল না, এটা ছিল এক ধরনের উপস্থিতি। যেন কেউ আমার খুব কাছেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি নিজেকে বোঝালাম, রাত বেশি হয়েছে, ঘুম কম, তাই হয়তো এমন লাগছে। আমি বন্ধুর সাথে কথা বলছিলাম, কিন্তু আমার মন আর কথাই ছিল না। বারবার দরজার দিকে চোখ চলে যাচ্ছিল। এরপর একটা মুহূর্ত এলো, আমি দরজার দিকে সরাসরি তাকালাম, আর তখনই আমি পুরোপুরি থমকে গেলাম। দরজার ঠিক সামনে উপরের দিকে আমি একটা লম্বা কিছু দাঁড়িয়ে থাকতে দেখলাম। এত লম্বা যে তার পুরো শরীর দেখা যাচ্ছিল না, শুধু মাথা আর চোখ। এক মুহূর্তের জন্য আমার মনে হলো না যে এটা কোনো মানুষ নয়, বরং এটা কোনো অস্বাভাবিক কিছু দরজার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছে। আমি তখন চিৎকারও করতে পারিনি, নড়তেও পারছিলাম না। শুধু আমার চোখ সেই জিনিসটার উপর স্থির হয়ে গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হলো, যত দ্রুত সেটা আমার সামনে দেখা দিয়েছিল, ঠিক ততটাই দ্রুত সে আবার অদৃশ্য হয়ে গেল। আমি তৎক্ষণাৎ ফোন হাতে নিলাম, কল কেটে দিলাম এবং পেছনে না তাকিয়ে সরাসরি ঘরের ভেতরে চলে গেলাম। সেই রাতে আমি আর মোবাইলও চালাইনি। কাঁথা টেনে পুরো শরীর ঢেকে শুয়ে পড়লাম আর আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমানোর চেষ্টা করলাম। সকালে আমি এই ঘটনা আমার বোনকে বললাম। সে আমাকে শুধু বলল, আয়াতুল কুরসি পড়তে থাকো, মাঝে মাঝে এমন মনে হতে পারে। তখন আমি নিজেকেও বোঝালাম হয়তো এটা চোখের ভুল ছিল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর আমি আর আমার বোনকে মার্কেটে যেতে হলো। বাড়িতে বাচ্চারা ছিল। একজন বাচ্চা আমাদের সাথে যেতে চেয়েছিল, কিন্তু বাকিরা বলল তারা টিভি দেখবে, আমরা যেন চলে যাই। তাদের মধ্যে আমার এক বড় ভাতিজি ছিল, প্রায় 13 থেকে 14 বছরের। আরও ছোট বাচ্চারাও ছিল। আমরা ভাবলাম অল্প কিছুক্ষণের ব্যাপার, প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরে আসব। আমরা হয়তো 20 থেকে 25 মিনিটের জন্যই বাইরে গিয়েছিলাম। হঠাৎই বাচ্চাদের ফোন আসে। তাদের কণ্ঠ ছিল ভীষণ ভীতু। তারা শুধু বলছিল দ্রুত ফিরে আসো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু তারা স্পষ্ট করে কিছু বলছিল না, শুধু বারবার বলছিল দ্রুত আসতে। আমরা তাড়াহুড়ো করে ফিরে এলাম। বিল্ডিংয়ের নিচে এসে দেখি সব বাচ্চা ফ্ল্যাটে না থেকে নিচে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা ভয়ে আছে। বিশেষ করে ছোট বাচ্চারা একদম চুপ হয়ে গেছে, যেন তারা এমন কিছু দেখে ফেলেছে যা তারা বলতে পারছে না। আমরা উপরে উঠলাম। ফ্ল্যাটে ঢুকতেই বাচ্চারা সরাসরি হলের দিকে ইশারা করলো। সেখানে পড়াশোনার জন্য একটা শক্ত স্টিল ফ্রেমের চেয়ার রাখা ছিল। সাধারণ কোনো হালকা চেয়ার নয়, মজবুত ভারী স্টিলের পা
আর শক্ত কাঠের আসন, কিন্তু সেই চেয়ারটা ভেঙে পড়েছিল। আমি কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে রইলাম, বুঝতেই পারছিলাম না এটা কিভাবে সম্ভব। আমি বাচ্চাদের জিজ্ঞেস করলাম। আমার ভাতিজি বলল, সবাই ঘরে বসে টিভি দেখছিল, হঠাৎ একটা জোরে শব্দ হলো। সে বাইরে এসে দেখে চেয়ারটা ভেঙে পড়ে আছে। ঘরে তাদের ছাড়া আর কেউ ছিল না, দরজাও বন্ধ ছিল। যদি কেউ ঢুকতো নিশ্চয়ই তারা বুঝতে পারতো। এই দেখে তারা ভয়ে তৎক্ষণাৎ নিচে নেমে আসে। আমি বাচ্চাদের শান্ত করার চেষ্টা করলাম, বললাম হয়তো চেয়ারটা আগে থেকেই দুর্বল ছিল বা অতিরিক্ত চাপ পড়েছে। কিন্তু ভেতরে ভেতরে আমি নিজেই জানতাম ব্যাপারটা এত সহজ নয়। যেন ঘটনার পর থেকে বাচ্চারা, বিশেষ করে সন্ধ্যার পর, হলে একা বসতো না। তারপর এমন আরেকটা ঘটনা ঘটল যেটা আমাদের প্রথমবার সত্যি ভেতর থেকে কাঁপিয়ে দিল। এটা ছিল মে 2024-এর কথা। আমি বন্ধুদের সাথে দুবাই ঘুরতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির সবাই বসেছিল। তারা বলল মার্কেটে যাবে, আমিও যেন যাই। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই না করে দিলাম। সবাই বেরিয়ে গেল আর আমি ফ্ল্যাটে একা থেকে গেলাম। প্রায় সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে সময় ছিল। 7টার দিকে আমি শুয়ে পড়লাম। পুরো ফ্ল্যাটের লাইট বন্ধ ছিল, শুধু মেইন দরজার বাইরে একটা লাইট জ্বলছিল। আমি আমার রুমে মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ করেই আমি একটা শব্দ শুনলাম, বাচ্চাদের খেলনার ব্যাটারি চালিত মোটর সাইকেলের শব্দ। আমরা বাচ্চাদের জন্য একটা ছোট মোটর সাইকেল কিনেছিলাম। বোতাম চাপলে ইঞ্জিনের মতো শব্দ হয় আর লাইটও জ্বলে ওঠে। যে শব্দটা আমি শুনলাম সেটা এত স্পষ্ট ছিল যেন কেউ ঠিক এখনই বোতাম চাপ দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। প্রথমে মনে হলো হয়তো বাচ্চারা ফিরে এসেছে বা খেলছে। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি বাইরে এলাম। দরজা, রান্নাঘর, হল সব দেখলাম, কিন্তু কেউ নেই। দরজা পর্যন্ত গেলাম, বাইরে তাকালাম, সেখানেও কেউ ছিল না। তখন মনে পড়ল শব্দটা সামনের রুমের দিক থেকে এসেছে। আমি ধীরে ধীরে সেই অন্ধকার ঘরের দিকে গেলাম। দরজা খুলতেই দেখলাম মোটর সাইকেলটা ঠিক আমার পায়ের সামনে দাঁড়িয়ে আছে। তার লাইট জ্বলছে আর ইঞ্জিনের শব্দ চলছে। এক মুহূর্তের জন্য আমার শরীর যেন থেমে গেল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস করে এগিয়ে গিয়ে বোতাম চাপ দিয়ে সেটাকে বন্ধ করলাম। বন্ধ হয়ে গেল। আমি আবার অন করার চেষ্টা করলাম, কিন্তু এবার সেটা একবারে কাজ করলো না। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। রাত 12টার দিকে যখন সবাই ফিরে এলো, আমি তাদের পুরো ঘটনা বললাম। তখন তারা এমন একটা কথা বলল যেটা শুনে আমার পা থেকে শক্তি চলে গেল। তারা বলল সে মোটরসাইকেলের ব্যাটারি তো 1 সপ্তাহ আগেই খুলে ফেলা হয়েছিল, কারণ সেটা নষ্ট হয়ে গিয়েছিল। বাচ্চারা ব্যাটারি আলাদা করে রেখেছিল। অর্থাৎ আমি যেটাকে চালু অবস্থায় দেখেছিলাম সেটা কোনোভাবেই চলার কথা না, কারণ তার ভেতরে ব্যাটারি ছিল না। আমি তাদের ভিডিও দেখিয়েছিলাম, কারণ আমি তখন রেকর্ড করেছিলাম, কিন্তু পরে সেই ভিডিওটাও ডিলিট হয়ে যায়। কিন্তু সেই রাতের পর আমার জন্য এটা মেনে নেওয়া কঠিন হয়ে গেল যে সব কিছুই কেবল কল্পনা বা ভ্রম ছিল। এরপর আমরা বাড়িতে শুধু কোরআন মাজিদ চালু রাখতাম। কিছুদিন সব কিছু স্বাভাবিক ছিল। তারপর আমি সেই ফ্ল্যাট ছেড়ে দিলাম। আসল ঘটনা শুরু হলো এরপর থেকে। আমরা একটা বড় ভিলা কিনলাম, কারণ একটাই ছিল, ফ্ল্যাটে বাচ্চারা দিন দিন বন্দি হয়ে যাচ্ছিল। খেলাধুলার জায়গা নেই, খোলা বাতাস নেই, সূর্যের আলোও নেই। ভিলাটা ছিল বিশাল, পুরনো এবং অনেক দিন ধরে খালি পড়েছিল। আমি নিজেই বুঝতে পারছিলাম কমপক্ষে 8 থেকে 10 বছর ধরে কেউ এখানে থাকেনি, সম্ভবত তার চেয়েও বেশি। প্রথমবার যখন আমরা সেটা দেখতে গেলাম, বাড়িটার অবস্থা খুবই খারাপ ছিল। প্লাস্টার উঠে গেছে, টাইলস ভাঙা, ছাদ নষ্ট, জায়গায় জায়গায় দুর্গন্ধ আর স্যাঁতসেঁতে ভরা। এটা ছিল 7টা রুমের বড় ভিলা, বিশাল হল, বড় রান্নাঘর, বাইরে বাগান, পার্কিংয়ের বড় জায়গা। প্রথম দিনেই বোঝা গিয়েছিল এটা ঠিক করতে অনেক সময় লাগবে। আমরা সেখানে কাজ শুরু করলাম। লেবারও আমাদেরই ছিল, তাই আমি নিজেও তাদের সাথে সেখানেই থাকা শুরু করলাম।
প্রথমে প্রতিদিন আসা যাওয়া করতাম, কিন্তু দূরত্ব আর ট্রাফিকের কারণে পরে আমরা একটা ঘর পরিষ্কার করে সেখানেই থাকতে শুরু করি। পানি আর বিদ্যুতের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল। দিনে কাজ চলতো, রাতে আমরা 7 থেকে 8 জন একসাথে ঘুমাতাম। শুরুর কিছুদিন কোনো অস্বাভাবিক কিছু অনুভব হয়নি, কিন্তু ওই বাড়িতে ঢুকলেই একটা জিনিস সব সময় টের পাওয়া যেত। একটা অদ্ভুত চাপা নীরবতা। মনে হতো বাড়িটা খালি নয়, শুধু কেউ দেখা যাচ্ছে না। আমি সাধারণত দেরি করে ঘুমাই, বাকিরা রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়তো, কিন্তু আমি অনেক সময় বাইরে চারপাইয়ে শুয়ে থাকতাম। ঘরের সামনে বাগান ছিল, তারপর পার্কিং, আর তারপর বড় গেট। রাতে সেখানে ঠান্ডা হাওয়া আসতো, তাই আমি প্রায় মোবাইল নিয়ে বাইরে বসতাম। এক রাতে প্রায় রাত 2টার দিকে সবাই ঘুমিয়েছিল, আমি চারপাইয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিলাম। হঠাৎ ভেতর থেকে হালকা শব্দ আসতে শুরু করলো। প্রথমে আমি তেমন গুরুত্ব দিলাম না, ভাবলাম হয়তো কেউ উঠেছে বা কেউ কারোর সাথে কথা বলছে। কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারলাম এটা সাধারণ কোনো কথা নয়, এটা ছিল ফিসফিসানি। যেন 2জন মানুষ রাগের মধ্যে কথা বলছে, কিন্তু তাদের শব্দ বোঝা যাচ্ছিল না। আমি মোবাইল বন্ধ করে বসে পড়লাম, মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। শব্দটা স্পষ্টভাবে বাড়ির ভেতরের দিক থেকে আসছিল। আমি ধীরে ধীরে চারপাই থেকে নামলাম। জানতাম ওই সময় সবাই ঘুমিয়ে থাকবে। মোবাইলের ফ্ল্যাশ অন করে আমি ভেতরের দিকে এগোতে শুরু করলাম। যতই সামনে যাচ্ছিলাম শব্দটাও ততই ভেতরের দিকে সরে যাচ্ছিল। আমি প্রথম রুমে গেলাম, তারপর হল রুমে, তারপর আরও ভেতরের অংশে। কখনো মনে হচ্ছিল শব্দটা খুব কাছে, আবার পর মুহূর্তেই দূরে সরে যাচ্ছে। কিন্তু যেই জায়গায় যাচ্ছি সেখানে কিছুই নেই। একটা সময় এসে মনে হলো শব্দটা একবারে বাথরুমের কাছাকাছি। বাথরুমের পেছনে ছিল একটা সরু গলি, তারপর দেওয়াল, আর তারপরে অন্য একটা বাড়ি। আমি সেখানে পর্যন্ত গেলাম। অন্ধকার এত ঘন ছিল যে বাথরুমের বাইরেও কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ করেই শব্দটা একদম বন্ধ হয়ে গেল। এমন নীরবতা নেমে এলো যে নিজের শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম না। সেই মুহূর্তে প্রথমবার সত্যিকারের ভয় আমার ভেতরে ঢুকে পড়ল। আমি নিজেকে বললাম, ইউসুফ, তুমি ভুল করেছ, তোমার এখানে একা আসা উচিত ছিল না। আমি দ্রুত ফিরে আসতে শুরু করলাম, কিন্তু রুম পর্যন্ত পৌঁছায়নি। হঠাৎ করে একটা জোরে শব্দ হলো, এমন শব্দ যেন ভারী কোনো স্টিলের জিনিস মেঝেতে পড়ে গেছে। শব্দটা এসেছিল বাড়ির সামনের দিক থেকে। আমি দ্রুত দৌড়ে গিয়ে একজন বন্ধুকে জাগালাম, উঠো, ভেতরে কিছু হয়েছে। সে ঘুম থেকে কষ্ট করে উঠল, কিন্তু আমার সাথে এলো। আমরা 2জন মিলে পুরো ভিলা মোবাইলের ফ্ল্যাশ দিয়ে একে একে চেক করলাম, প্রতিটা রুম, প্রতিটা হল, প্রতিটা কোণা, কিন্তু কিছুই ছিল না। না কোনো ভাঙা জিনিস, না কোনো খোলা দরজা, না কোনো মানুষের চিহ্ন। সে বলল, তুমি হয়তো স্বপ্ন দেখেছ, কিন্তু আমি জানতাম আমি জেগেছিলাম। এরপরও আমরা কাজ চালিয়ে গেলাম। দিনে সব স্বাভাবিক থাকতো, মিস্ত্রিদের শব্দ, হাতুড়ি, ড্রিল, পেইন্টের কাজ, সব কিছুর ভেতরে বাড়িটা একদম সাধারণ মনে হতো। কিন্তু রাত নামলেই সেই পরিবেশ পুরো বদলে যেত। কিছুদিন পর আমরা পুরোপুরি সেখানে শিফট হয়ে গেলাম। বাড়িটা এখন অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল। যে জায়গা আগে ভাঙাচোরা আর পরিত্যক্ত ছিল, সেটা এখন থাকার মতো হয়ে উঠেছিল। কিন্তু একটা জিনিস কখনো বদলায়নি, আর সেটা ছিল ওই বাড়ির রাত। শিফট হওয়ার প্রায় 1 মাস পরের ঘটনা। ভোরের আগে, আজানের ঠিক আগের সময়, বাচ্চাদের স্কুলে যেতে হতো। তাই আমার বোন, আমার বড় ভাতিজি প্রতিদিনই খুব সকালে উঠে যেত। সেদিনও তারা রান্নাঘরে ছিল, বাকি সবাই ঘুমিয়েছিল। আমাদের বাড়ির গঠন এমন ছিল, হল থেকে ভেতরের ঘরগুলো একপাশে একটা রুম, আর সাথে একটা সরু গলি যেটা রান্নাঘরের জানালার দিকে খুলে যেত। আমার বোন চুলার সামনে দাঁড়িয়েছিল,
ঠিক তখনই গলির দিক থেকে একটা খুব জোরে সিটি বাজানোর শব্দ শোনা গেল। কিন্তু এটা সাধারণ সিটি ছিল না, এত কাছ থেকে আসছিল যে মনে হচ্ছিল কেউ একদম জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমার ভাতিজি সঙ্গে সঙ্গে কিচেন থেকে বেরিয়ে রুমে চলে গেল। আমার বোন কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। আমি যখন বাচ্চাদের স্কুলে দিয়ে ফিরে এলাম তখন সে আমাকে পুরো ঘটনা বলল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, বললাম হয়তো বাইরে থেকে কেউ সিটি বাজিয়েছে, কিন্তু সে বলল না, এটা বাইরে থেকে রাস্তা থেকে আসেনি, একদম কাছ থেকে এসেছে। আমি তখন বিষয়টা এড়িয়ে গেলাম, কিন্তু এখন সমস্যা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ধীরে ধীরে ঘটনার পরিমাণ বাড়তে লাগলো। রাতে কিচেন থেকে বাসনপত্র নড়ার শব্দ আসতে শুরু করলো। কখনো প্লেট হালকা টুংটাং শব্দ করত, কখনো ধাতব কিছু টেনে নেওয়ার মতো শব্দ, কখনো এমন লাগতো যেন কেউ র্যাক থেকে কিছু তুলে আবার রেখে দিচ্ছে। প্রথমে আমরা একে অপরকে সন্দেহ করতাম। আমি ভাবতাম হয়তো কেউ উঠেছে, আর বাকিরা ভাবতো অন্য কেউ করেছে। কিন্তু 1 থেকে 2 বার এমন হলো যে আমরা জিজ্ঞেস করলাম। তখন জানা গেল ওই সময় সবাই নিজের ঘরেই ছিল, কেউ বাইরে আসেনি। এর পাশাপাশি মাঝে মাঝে ছাদে পায়ে হাঁটার মতো শব্দ শোনা যেত। ধীরে ধীরে কেউ হাঁটছে। সব কিছু এত ঘন ঘন ঘটতে লাগলো যে এগুলোকে সহজে কল্পনা বলেও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না, আবার পুরোপুরি উপেক্ষাও করা যাচ্ছিল না। এরপর এলো সেই রাত যেটা আমাকে ওই বাড়িতে একা থাকা বন্ধ করে দিল। সেদিনও আমি ডিউটি শেষে দেরিতে ফিরেছিলাম। প্রায় রাত 3টার সময় গাড়ি পার্ক করে মেইন গেট বন্ধ করে রুমে গিয়ে সরাসরি বাথরুমে ঢুকলাম। আমার বাথরুমের পেছনেই সিঁড়ি ছিল যেটা ছাদে যেত। সেই সিঁড়ির শুরুতে আমরা একটা ছোট দরজা লাগিয়েছিলাম যাতে বাচ্চারা উপরে না যায়। দরজাটার উপরের দিকে একটা হ্যান্ডেল ছিল। আমি হাত মুখ ধুচ্ছিলাম, হঠাৎ ঠক ঠক করে শব্দ হলো। প্রথমে মনে হলো কিচেন থেকে এসেছে, তাই থেমে গেলাম। কিন্তু আবারও একই শব্দ, এবার আরও স্পষ্ট, যেন কেউ কাঠ বা লোহার ওপর আঙুল দিয়ে টোকা দিচ্ছে। আমি নিঃশ্বাস আটকে শুনতে লাগলাম। এবার পরিষ্কার বুঝতে পারলাম শব্দটা সিঁড়ির দিক থেকে আসছে। ওই দরজার ওপাশে ছিল অন্ধকার সিঁড়ি আর একদম খালি ছাদ। আমি বাথরুমে দাঁড়িয়ে রইলাম, হাত তখনও ভেজা, তোয়ালে নেওয়াও হয়নি। শব্দটা কখনো জোরে হচ্ছিল, আবার কয়েক সেকেন্ড থেমে আবার শুরু হচ্ছিল। আমি সময়টা দেখলাম, এই পুরো ঘটনা প্রায় 10 মিনিট ধরে চলছিল। যদি এটা কোনো মানুষ হতো তাহলে হয়তো কথা বলতো, নিচে নামতো বা দরজা খোলার চেষ্টা করতো। কিন্তু এখানে শুধু টোকা দেওয়ার মতো শব্দ ছিল, তাও এলোমেলো না, বরং এমনভাবে যেন কেউ ইচ্ছে করে তার উপস্থিতি জানাচ্ছে। আমি তখনই মোবাইলের ক্যামেরা অন করলাম এবং এক্সহস্ট ফ্যানের পাশে রেখে রেকর্ডিং শুরু করলাম, যাতে শব্দটা রেকর্ড থাকে। কিছুক্ষণ পর আমি নিজেই সাহস করে খুব আস্তে করে বাথরুমের দরজা খুললাম। ইচ্ছা করে দরজা ধীরে বন্ধ করলাম, যেন বাইরে কেউ যদি থেকে থাকে তাহলে আমার উপস্থিতি টের না পায়। যেই আমি বাইরে বের হলাম সঙ্গে সঙ্গে সেই টোকা দেওয়ার শব্দ বন্ধ হয়ে গেল। এটাই আমাকে আরও ভয় পাইয়ে দিল, কারণ যদি এটা স্বাভাবিক কোনো শব্দ হতো তাহলে এটা এমন হঠাৎ বন্ধ হয়ে যেত না। এর মানে যাই ছিল সে বুঝে গিয়েছিল আমি বের হয়ে এসেছি। আমি দরজার কাছে গেলাম, ছোট দরজাটা খুললাম, কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম। আবার উপর থেকে হালকা একটা ঠক করে শব্দ এলো, যেন দূরে কোথাও কিছু স্পর্শ করা হয়েছে। আমি ভিডিও রেকর্ড করলাম, তারপর কিচেন গলি সব চেক করলাম, কিন্তু কিছুই ছিল না। আমি আবার রুমে ফিরে এলাম, কিন্তু মন শান্ত ছিল না। মনে হচ্ছিল কেউ আমার পেছনে আসছে। আমি শুয়ে মোবাইল চালাতে লাগলাম যাতে মন অন্যদিকে থাকে, কিন্তু 10 মিনিটও গেল না।
উপরে একটা বারান্দা ছিল, যেটা আমরা স্টিল দিয়ে কভার করিয়েছিলাম। যদি সেখানে কেউ হাঁটে তাহলে খুব স্পষ্ট শব্দ হয়। প্রথমে একটা জোরে ঠাস করে শব্দ, তারপর কয়েক সেকেন্ড নীরবতা, তারপর আবার শব্দ। আর এবার শব্দটা এমন লাগছিল যেন কেউ নখ দিয়ে ছাদে আঁচড় দিচ্ছে, ধীরে ধীরে, তারপর হঠাৎ জোরে। আমি বিছানা থেকে উঠে পড়লাম, লাইট জ্বালালাম। জানালার সামনে আলমারি ছিল, কিন্তু এক পাশে ছোট ফাঁক ছিল। আমি সেখানে গিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু অন্ধকার, কিন্তু শব্দ চলছিল। আমি সেখান থেকেও রেকর্ড করলাম। প্রতিটা সেকেন্ডের সাথে আমার মন বলছিল ভেতরেই থাকো, কিন্তু একই সাথে মাথা বলছিল উপরে গিয়ে দেখো, না হলে তুমি নিজেকে বিশ্বাস করাতে পারবে না। শেষে আমি মোবাইল পকেটে রাখলাম এবং রুম থেকে বের হয়ে গেলাম। ধীরে ধীরে সিঁড়ির কাছে পৌঁছালাম। ছোট দরজাটা খুললাম। একে একে ধাপগুলো উঠতে লাগলাম। ওপরে গিয়ে ছাদের দরজার তালা খুললাম। আমি যখন দরজাটা খুলে ছাদে পা রাখলাম, ঠিক তখনই আমার সামনে দিয়ে একটা কালো ছায়া খুব দ্রুত চলে গেল। এত দ্রুত যে আমি তার কোনো চেহারা দেখতে পারিনি। ওটা ধোঁয়ার মতোও ছিল না যে ছড়িয়ে যাবে, আবার মানুষের মতোও না যে পায়ের শব্দ শোনা যাবে। শুধু একটা অস্বাভাবিক কালো সিলুয়েট, যেটা একদিক থেকে অন্যদিকে চোখের সামনে দিয়ে মুহূর্তেই চলে গেল। আমি দরজার কাছেই থমকে গেলাম। কয়েক সেকেন্ড আমি না সামনে এগোলাম না পেছনে ফিরলাম। তারপর সাহস করে ধীরে ধীরে সেই দিকটায় গেলাম যেখান থেকে বারান্দার শব্দ আসছিল, কিন্তু সেখানে কিছুই ছিল না, একদম নিস্তব্ধতা। আমি নিজেকে বোঝালাম হয়তো বিড়াল, হয়তো কোনো পশু বা চোখের ভুল। আমি ফিরে আসার জন্য পা ঘোরাতেই আবার একটা জোরে শব্দ হলো, যেন কেউ আবার ওই বারান্দার ওপর লাফ দিয়ে উঠেছে। এবার আমি আর পেছনে তাকালাম না, দ্রুত নিচে নেমে এলাম। দরজা বন্ধ করলাম এবং সরাসরি রুমে এসে দরজা আটকে দিলাম। সকালে আমি ভিডিও সবাইকে দেখালাম। পরিবার আমাকে শান্ত করলো। তারা বলল, পুরনো বাড়ি কিছু থাকলেও তুমি বিরক্ত করো না, কোরআন পড়ো। আমি সেটাই করলাম। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। সেই ঘটনার পর 2 থেকে 3 রাত তুলনামূলক শান্ত ছিল। তারপর এক রাতে ঠিক একই সময়ের দিকে আমি হল দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ পেছনের দরজা জোরে বন্ধ হয়ে গেল। ঘরের ভেতরে এমন বাতাস ছিল না যে দরজা নিজে থেকে এভাবে বন্ধ হবে। এটা আস্তে ধাক্কা খেয়ে বন্ধ হয়নি, বরং একবারে জোরে ধাম করে লেগে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালাম। প্রথমে ভাবলাম কেউ হয়তো জেগে আছে। আমি সব রুম চেক করলাম, সবাই ঘুমিয়েছিল। দরজা ভেতর থেকেও খোলা ছিল, শুধু জোরে ধাক্কা খাওয়া অবস্থায় ছিল। আমি সেটাকে খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর আবার হালকা একটা টোকা লাগার মতো শব্দ হলো, যেন কেউ দরজাটাকে ছুঁয়ে গেছে। সেই রাতে আমি কাউকে জাগালাম না, শুধু দরজা বন্ধ করলাম, আয়াতুল কুরসি পড়লাম এবং শুয়ে পড়লাম। কিন্তু এখন আমার জন্য এটা বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছিল যে এই বাড়িটা শুধু পুরনো, ভেতরে কিছু না কিছু তো ছিলই। আমরা আগে থেকেই বাড়িতে কোরআন তেলাওয়াত চালু রেখেছিলাম, কিন্তু সেই ঘটনার পর আমরা বিশেষ করে সকালে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত চালু করলাম। এক সকালে তেলাওয়াত চলছিল, পুরো বাড়িতে শান্ত পরিবেশ ছিল। আমি হলে বসেছিলাম। হঠাৎ করেই তেলাওয়াত যখন একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালো, ঠিক তখনই কোথায় থেকে যেন জোরে একটা ধাতব শব্দ হলো, যেন 2টা বাসন হঠাৎ করে একে অপরের সাথে লেগে গেছে। আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি আবার ফিরে এলাম। কিছুক্ষণ পর আবার হালকা একটা শব্দ শোনা গেল, যেন কোনো জিনিস নিজে থেকে সরে গেছে। আমি তখন বিষয়টাকে খুব গুরুত্ব দেইনি, কিন্তু পরে 1 থেকে 2 বার আবার এমন ঘটল। যেই মুহূর্তে কোরআনের তেলাওয়াত বাড়িতে জোরে চলল, তখনই কোথাও না কোথাও টোকা
বাসনের শব্দ বা ওপর থেকে হালকা কোনো নড়াচড়ার শব্দ আসতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, সব সময় না, কিন্তু এতবার ঘটেছিল যে আমরা সবাই সেটা লক্ষ্য করলাম। আরও আশ্চর্যের বিষয় হলো, তেলাওয়াত বন্ধ হলেই সেই শব্দগুলো বন্ধ হয়ে যেত। এক রাতে আমি ইচ্ছা করে পরীক্ষা করলাম। আমি একা হলে বসেছিলাম, বাকিরা সবাই ঘুমিয়েছিল। আমি মোবাইলে তেলাওয়াত চালু করলাম এবং ভলিউম বাড়ালাম। প্রায় 1 থেকে 2 মিনিট কিছুই হলো না। তারপর হঠাৎ উপরের দিক থেকে হালকা পায়ের মতো শব্দ শোনা গেল। আমি চুপ করে শুনতে লাগলাম। তারপর কিচেনের দিক থেকে একটা ছোট টোকা লাগার মতো শব্দ হলো। আমি তেলাওয়াত বন্ধ করলাম। সঙ্গে সঙ্গে পুরো বাড়ি আবার নিস্তব্ধ হয়ে গেল। প্রায় 1 মিনিট পর আমি আবার তেলাওয়াত চালু করলাম। এবার কয়েক সেকেন্ডের মধ্যেই সিঁড়ির দিক থেকে একটা জোরে ঠক করে শব্দ এলো, একবারই। তারপর আবার নীরবতা। সেই রাতে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল। এটা শুধু পুরনো বাড়ির কাঠ বা লোহার শব্দ না, কিছু একটা আছে যেটা পরিস্থিতি, সময় এবং পরিবেশ অনুযায়ী প্রতিক্রিয়া দিচ্ছে। আমি এই কথা পরিবারের সাথে শেয়ার করলাম। কেউ বলল, কোরআনের বরকতে এটা অস্থির হয়। কেউ বলল, হয়তো কাকতালীয় ঘটনা। কিন্তু ভেতরে ভেতরে সবাই বুঝতে পারছিল এটা পুরোপুরি এড়িয়ে যাওয়ার মতো কিছু ছিল না। তবু আমরা কোনো ঝামেলা করিনি, না কোনো আমিরের কাছে গিয়েছি, না কোনো শোরগোল করেছি। শুধু কোরআন তেলাওয়াত, জিকির আর সতর্কতা বাড়িয়ে দিয়েছিলাম। এরপর আবার 1 থেকে 2 বার সিঁড়ির দরজায় হালকা টোকা শোনা গিয়েছিল, কিন্তু আগের মতো দীর্ঘ বা ধারাবাহিক শব্দ আর কখনো হয়নি। ছাদের উপর হাঁটার মতো শব্দ মাঝে মাঝে আবারও শোনা যেত, কিন্তু আমি আর কখনো রাতের বেলা ওপরে গিয়ে দেখার চেষ্টা করিনি। কয়েকবার বাচ্চারাও বলেছিল যে হল থেকে তারা কোনো শব্দ শুনেছে, কিন্তু আমরা তাদের বেশি কিছু বলতাম না, যাতে তাদের মনে কোনো প্রভাব না পড়ে। আমি নিজেও অনেক রাত জেগে থাকতাম শুধু দেখার জন্য যে আবার কিছু হয় কি না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, এমন ঘটনা সবসময় তখনই ঘটত যখন আপনি পুরোপুরি প্রস্তুত থাকতেন না। যখন আপনি ভাবতেন আজ কিছুই হবে না, তখন কিছুই হতো না। আর যখন আপনি শান্ত হয়ে ভাবতেন সব ঠিক আছে, ঠিক তখনই হঠাৎ এমন কিছু ঘটত যে পুরো শরীর থমকে যেত। আজও আমি সেই বাড়িতেই থাকি। অনেক সময় কেটে গেছে, প্রায় 10 থেকে 15 দিন, এমনকি তারও বেশি সময় ধরে আমার সাথে আগের মতো বড় কোনো ঘটনা আর ঘটেনি। যেমন ছাদে সেই ছায়া দেখা গিয়েছিল, কিন্তু তার মানে এই না যে আমি সব ভুল দেখেছি। কিছু জিনিস মানুষের মনে রয়ে যায়। এখনও যদি রাত গভীর হয়, ঘর নিস্তব্ধ থাকে আর আমাকে বাথরুমে যেতে হয়, আমি আগে মনে মনে আয়াতুল কুরসি পড়ে নেই। এখনও যদি কোনো বন্ধ ঘর থেকে হালকা টোকা শোনা যায়, আমি আর সঙ্গে সঙ্গে ধরে নেই না যে এটা বাতাস বা সাধারণ কিছু। এখন আমি প্রতিটা দরজা, প্রতিটা শব্দ আর অস্বাভাবিক নীরবতাকেও আগের মতো স্বাভাবিক ধরে নেই না। সবচেয়ে বেশি মনে পড়ে সেই 3টা রাত। প্রথমটা যখন ফ্ল্যাটের দরজার সামনে শুধু চোখ আর কপাল দেখা গিয়েছিল। দ্বিতীয়টা যখন ব্যাটারি ছাড়াই মোটর সাইকেল আমার পায়ের কাছে নিজে থেকেই চালু ছিল। আর তৃতীয়টা যখন আমি ছাদে গিয়ে একটা কালো ছায়া নিজের চোখে দেখেছিলাম। এই 3টার মধ্যে একটা জিনিস এক ছিল। সেই মুহূর্তগুলোতে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল আমি একা নই। আমি এটা বলি না যে প্রতিটা পুরনো বাড়ি বিপজ্জনক, আর না এও বলি যে প্রতিটা অদ্ভুত শব্দই অদৃশ্য কিছুর কারণ। অনেক সময় সব কিছুরই বাস্তব ব্যাখ্যা থাকে, কিন্তু কিছু ঘটনা এমন হয় যেটা মানুষ যতই বোঝাক না কেন মন পুরোপুরি মেনে নিতে পারে না। আমার সাথে যা ঘটেছে সেটা 1 দিন বা 2 দিনের ঘটনা না। এটা ধীরে ধীরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, ভিন্ন ভিন্ন রূপে ঘটেছে।
শুধু আমার সাথে না, আমার পরিবারের সাথেও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, প্রতিটা ঘটনার পর কিছু না কিছু এমন থেকে গেছে যেটা এটাকে শুধুই কাকতালীয় ঘটনা বলে মেনে নিতে দেয় না। এটাই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। তো লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকন অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন ঘটনা আপলোড করব, নোটিফিকেশনের মাধ্যমে ঘটনার আপডেট আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।